দাঁড়া দাঁড়া আগাও আগাও আর তো আগাও। হ্যাঁ চলো খুললে দিকে সেশনস জাজ উনি সাজা ঘোষণা করেছেন। আপনারা জানেন গতকালকে উনি আসামিদের দোষী সাব্যস্ত করেছিলেন 30234 আইপিসিতে। তো আজকে ওদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং সেই সঙ্গে জনপ্রতি ওরা 50,000 টাকা করে ফাইনও দিতে হবে। ফাইন যদি না দেয় অনাদায়ে ওদের আরও 3 মাসের কারাবাস হবে। তো সেই শাস্তি উনি দিয়েছেন ওদেরকে। তো এর মধ্যে প্রসিকিউশনের তরফ থেকে একটা আবেদন ছিল। আমরা প্রসিকিউশনের তরফ থেকে আপনারা জানেন যে রেয়ারেস্ট অফ রেয়ার কেস মানে যেটাকে বিরল থেকে বিরলতম বলা হয়, সেই মামলাতে ফাঁসি চাওয়া যায়। তো এই মামলাকে ঠিক বিরল থেকে বিরলতম বলা যাবে না। তো সেই জন্য প্রসিকিউশনের তরফ থেকে আমরা ফাঁসি চাইনি, আমরা বলেছি যে তার যাবজ্জীবনই দেওয়া হোক। তো এখানে আমরা আমাদের তরফ থেকে আমার তরফ থেকে সাবমিশন ছিল যে সুপ্রিম কোর্ট 2015 সালে দুর্যোধন রাউতের মামলায় বলে দিয়েছেন যে যাবজ্জীবন সাজা মানে 14 বছর বা 20 বছর ওরকম কিছু নয়। যাবজ্জীবন সাজা মানে হচ্ছে আসামি যতদিন বেঁচে থাকবে তাকে জেলের ভেতরেই থাকতে হবে। রিমেনিং পোর্শন অফ রেস্ট অফ ন্যাচারাল লাইফ, স্বাভাবিকভাবে সে যতদিন বাঁচবে সে জেলের ভেতরেই থাকবে। তো দুর্যোধন রাউতের মামলার রেফারেন্স দিয়ে আমি মাননীয় আদালতকে বলেছি যে আপনি প্রয়োজনে এটা লিখে দিন যে ওরা রেমিশন যদি না পায় সেক্ষেত্রে ওরা বাকি জীবনটা জেলেই কাটাবে। তো জজ সাহেব, মাননীয় জজ সাহেব শুধু বলেছেন যাবজ্জীবন, উনি এটার ব্যাখ্যা করেননি। কিন্তু এটার ব্যাখ্যা আমাদের সুপ্রিম কোর্টের দুর্যোধন রাউতের মামলায় 2015 সালেই পরিষ্কার করে দেওয়া আছে। সেই জন্য ধরে নেওয়া যায় যে কোনো গভর্নমেন্ট যদি এদেরকে ক্ষমা প্রদর্শন না করেন সেই ক্ষেত্রে এদের যাবজ্জীবন সাজা মানে হচ্ছে বাকি জীবন এদের জেলের ভেতর থাকতে হবে, এটা ধরে নেওয়া যায়। আরেকটা বিষয়, ডিফেন্স কাউন্সিল উনি হচ্ছেন ডেজিগনেটেড সিনিয়র অ্যাডভোকেট শ্রী পীযূষকান্তি বিশ্বাস। উনি ত্রিপুরা বার কাউন্সিলের সেক্রেটারিও ছিলেন দীর্ঘ সময়। মুশকিল হচ্ছে কি এই সিনিয়র অ্যাডভোকেট হয়ে উনি জাজকে গাল পাচ্ছেন একটা মামলাতে হেরে, এই জিনিসটা কতখানি শোভনীয় সেটার চাইতে বড় প্রশ্ন হচ্ছে গতকালকে মামলাটা নিষ্পত্তি হয়নি, মামলাটা এখন শেষ হলো, আজকে নিষ্পত্তি হয়েছে। তার মানে গতকালকে পর্যন্ত মামলাটা ছিল সাবজুডিস বা বিচারাধীন বিষয় নিয়ে কেউ কথা বলতে পারে না, সেটা আইনে পরিষ্কার আছে। প্রথম কথা, উনি বিচারাধীন বিষয় নিয়ে একটা মন্তব্য করেছেন, আর মন্তব্য করতে গিয়ে উনি জাজকে গাল পেরেছেন, গালমন্দ করেছেন। ওনার জাজমেন্ট পছন্দ না হতেই পারে। আমাদের দেশের লিগ্যাল সিস্টেম বলে যে আপনার যদি কোনো জাজমেন্ট, নিচের কোর্টের দেওয়া কোনো জাজমেন্ট পছন্দ না হয় আপনি হাইকোর্টে যান, হাইকোর্টের রায় পছন্দ না হলে আপনি সুপ্রিম কোর্টে যান। তাই বলে জাজকে আপনি গালিগালাজ করবেন, সেটা তো কোনো ভালো প্রেসিডেন্ট একদমই নয়। আমি জানি না, আউট অফ ফ্রাস্ট্রেশন হয়তো উনি এগুলো বলেছেন, কিন্তু যেটা বলেছেন সেটা না বললেই হয়তো ভালো ছিল। কারণ ওনার মতন একজন সিনিয়র লোক যিনি প্রায় 45 বছর ধরে আইনি পেশায় আছেন, উনি এই ধরনের মন্তব্য করলে তো জুনিয়রদের কাছে একটা ভুল বার্তা যাবে।
এরপর যে কোনো জুনিয়র মামলায় হারলে জজ সাহেবকে গালমন্দ করবে, তো সেটা তো একদমই উচিত নয়। আর এটা কন্টেম্প প্রসিডিংও হতে পারে ওনার এগেনস্টে, আমার মনে হয়, আমি জানি না এখন কন্টেম্প প্রসিডিং ড্র করে হাইকোর্ট। এই ভিডিও যদি হাইকোর্টের নজরে আসে তাহলে বিচারাধীন বিষয় নিয়ে প্রথমত মন্তব্য করা 1 নম্বর, এবং 2 নম্বর হচ্ছে আপনার মামলার রায় পছন্দ হয়নি বলে জজ সাহেবকে আপনি কিছু জানেন না বলে গাল পারা, সেটা কন্টেম্প হবে কিনা সেটা ঠিক করবে তো হাইকোর্টের জুরিসডিকশন, কন্টেম্প জুরিসডিকশন। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আর চণ্ডীগড়ের ফরেন্সিক ল্যাবরেটরি আমাদের প্রচণ্ড হেল্প করেছে। দেখুন, একটা মামলা তো শুধু পাবলিক প্রসিকিউটর দিয়ে হয় না, একটা মামলা পুলিশ, পাবলিক প্রসিকিউটর সবার মিলিত প্রচেষ্টাতেই কনভিকশন হয় বা বিচার পাওয়া যায়। তো এখানে এই মামলাতে ত্রিপুরা স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ওরা যেই ছুরিটা দিয়ে বোধিসত্ত্বকে আঘাত করা হয়েছিল, সেই ছুরির মধ্যে আপনাদের ডক্টর শুভঙ্কর নাথ, ডেপুটি ডিরেক্টর সেন্ট্রাল স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, উনি টেস্ট করেছিলেন। সেই ছুরির মধ্যে যেই রক্ত পাওয়া গেছে সেই রক্তের সঙ্গে বোধিসত্ত্ব রক্তের স্যাম্পল মিলে গেছে 1 নম্বর, এবং শোয়েব যে আসামি যে স্টেপটা করেছিল সে যে স্কুটারে এসেছিল সেই স্কুটারের মধ্যেও রক্তের দাগ পাওয়া গেছে, এবং সেই রক্তের সঙ্গেও বোধিসত্ত্বর রক্ত মিলে গেছে। তো এর থেকে দুটো জিনিস বোঝা যায়। 1 নম্বর হচ্ছে শোয়েব মিয়া তার স্কুটার নিয়ে ঘটনাস্থলে উপস্থিত ছিল, এবং যেই ছুরিটা শোয়েব মিয়ার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ, সেই ছুরি দিয়েই বোধিসত্ত্বকে হত্যা করা হয়েছে। তো এছাড়া এখানে আরেকটা জিনিস আছে, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি চণ্ডীগড় থেকে একটা রিপোর্ট এসছে, বোধিসত্ত্ব যে মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিল সে জিবি ট্রমা কেয়ার সেন্টারে অগাস্ট মাসে জাস্ট আঘাত করার পর সে ওখানে একটা মৃত্যুকালীন জবানবন্দি দেয়, যেটা ত্রিপুরা ওয়েস্ট আগরতলা পুলিশের বিপুল দেবনাথ উনি রেকর্ড করেন। তো সেই ভিডিওর সত্যতা নিয়েও আসামির পক্ষ থেকে অনেক প্রশ্ন করা হয়েছে। তো সেই ভিডিওটাও টেস্ট করে আনা হয়েছে চণ্ডীগড় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে, এবং সেই ভিডিওতে কোনো ট্যাম্পারিং বা কিছু পাওয়া যায়নি, এবং সেটা যে বোধিসত্ত্বরই দেওয়া শেষ জবানবন্দি সেই জিনিসটাও আদালতে প্রমাণিত হয়েছে। স্যার, এখানে বাসুকর কিংবা অভিজিৎ দাশগুপ্ত তাদের বিরুদ্ধে কিরকম ব্যবস্থা? বাসুকর এবং অভিজিৎ দাশগুপ্ত এরা দুজন হস্টাইল হয়ে গেছেন। এরা যে হস্টাইল হয়েছেন মানে বিরূপ হয়েছেন, এদের যা বলার কথা ছিল বা এরা পুলিশকে যেই বয়ান দিয়েছেন সেই বয়ান এরা কোর্টে এসে দেননি। এখানে বাসুকর এবং অভিজিৎ দাশগুপ্ত আজকে কোর্টে প্রসিকিউশনের তরফ থেকে আমি ভিডিও চালিয়ে দেখিয়েছি, কারণ বোধিসত্ত্বর যে মৃত্যুকালীন জবানবন্দি যেটা অলরেডি এক্সিবিটেড ডকুমেন্ট, সেটার মধ্যে ডক্টর অভিজিৎ দাশগুপ্ত চিকিৎসা করছেন কালো শার্ট পরে, সাদা ডটওয়ালা কালো শার্ট, সেটা দেখা যাচ্ছে। কোর্টে এসে ডাক্তারবাবু নিজে স্বীকার করেছেন যে হ্যাঁ, এই কালো শার্ট পরা লোকটা আমি। কিন্তু দেখা গেছে ওনার সামনেই এই স্টেটমেন্টগুলো দিচ্ছে বোধিসত্ত্ব, কিন্তু এই স্টেটমেন্টগুলো দেওয়ার পরও ডাক্তারবাবু কোর্টে এসে বলেছেন যে না, বোধিসত্ত্ব কি বলেছে আমি শুনতে পাইনি, আমি চিকিৎসার কাজে ব্যস্ত ছিলাম। কিন্তু দেখা গেছে ডাক্তারবাবুর গ্লাভস পরা দুটো হাত চিকিৎসার কাজে ব্যস্ত ছিল না, বরং বোধিসত্ত্বকে আলতো করে ট্যাপ করছিল বা ওর কাঁধে হাত রাখা ছিল, কি বলেননি সেটা একটা। আর বাসুকর হচ্ছে এই মামলার প্রত্যক্ষদর্শী, তো ওর এগেনস্টেও আমরা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য মামলা করার জন্য আবেদন জানিয়েছি। তো বাসুকর যেটা করেছে, সে সেদিন রাত্রেবেলা 3 এবং 4 তারিখের মধ্যবর্তী রাত্রে অগাস্ট মাসে 2019 সে ঘটনাস্থলে ছিল, ওর চোখের সামনে সমস্ত ঘটনা ঘটেছে। তারপর ও বলেছে আমি কিছু দেখিনি, কিছু জানি না, কিন্তু সেটা ও ভুলে গেছে যে ওর এগেনস্টে একটা ভিডিওগ্রাফিক এভিডেন্স আছে। কারণ ও যখন আমার চেম্বারে এসে, এটাকে আমরা বলি রিফ্রেশিং দ্য মেমোরি, কোনো সাক্ষী কোর্টে যাওয়ার আগে প্রসিকিউশনের উচিত যে সে কি বলেছে 3 বছর আগে সেটা রিফ্রেশ করা মেমোরি, সেটা আইনের অধীনেই পড়ে। তো সেটা করার সময় সে আমার চেম্বারে অন ক্যামেরা সে বলে গেছে যে সে কি কি দেখেছে এবং পুরোটা ঘটনা তার চোখের সামনে হয়েছে, কারা কারা বোধিসত্ত্বকে মেরেছিল। তো এখন বাকিটা মাননীয় জজ সাহেব দেখবেন কি অর্ডার হয়। যদি তাদের মিথ্যা বয়ানের ব্যাপারটা এস্টাবলিশ হয় তবে তাদের বিরুদ্ধে কি শাস্তি? না, প্রথম তো হচ্ছে এখানে যেই কোর্টে পারজুরির আবেদন করা হয় বা মিথ্যা সাক্ষী দেওয়ার আবেদন করা হয়, সে কোর্ট এটার বিচার করবে না, এটা বিচার করবে অন্য কোনো কোর্ট। এই কোর্ট একটা লিখিত কমপ্লেন করবে, সেই কমপ্লেনের ভিত্তিতে বিচার হবে। তো সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ওরা এখনো, ওদেরকে নোটিশও দেওয়া হয়নি, কিছুই করেনি। ওরা স্মার্টলি কোর্টে এসে মিথ্যা সাক্ষী দিয়ে চলে গেছে, ভেবেছে কিছু হবে না। তো এখন দেখা যাক, যদি আমাদের এই প্রেয়ার যদি কোর্ট অ্যাকসেপ্ট করেন তাহলে সেটা দেখা যাবে। আর আমাদের এই প্রেয়ার যদি কোর্ট অ্যাকসেপ্ট না করেন তখন গভর্নমেন্টকে আমি বলবো হায়ার কোর্টে যেতে, কারণ সাক্ষীদের বিরূপ হওয়াটা একটা অন্যতম বড় কারণ মানুষ বিচার যে পায় না কোর্টের মধ্যে এসে।